আরবি এনটিপিসি 2025 যে গ্র্যাজুয়েট লেভেলের 16 জন ফার্স্ট শিফটের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে জিকে এবং জিএস এর এক্সাম অ্যানালাইসিস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সেটা সাঁওতাল বিদ্রোহের কিন্তু এই যে সাঁওতাল বিদ্রোহটা সাঁওতাল, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? সেটা নেতৃত্ব দিয়েছিল সেটা কি সিধু এবং কানু। কে? সিধু এবং কানু। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ যেটাকে আমরা সাঁওতাল হুল নামও পরিচিত, সেটা কি নামে? সাঁওতাল হুল নামও পরিচিত। ঠিক আছে, এবং তাদের ভাই চাঁদ এবং ভৈরব তারাও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। সিধু এবং কানুর ভাই যে চাঁদ এবং ভৈরব তারাও নেতৃত্ব দিয়েছিলেন। এটা হয়েছিল 1855 থেকে 1856 সালে। বর্তমান ঝাড়খণ্ড এবং বাংলার কিছু অংশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং তোষণমূলক জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তারা। ঠিক আছে, তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং কানু। সঠিক উত্তর হবে সিধু এবং কানু। নেক্সট দেখো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে কী দেওয়া রয়েছে। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু এবং কানু। সাঁওতাল বিদ্রোহ ছিল ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে বিহারের, বর্তমানে যেটা ঝাড়খণ্ড, রাজমহল পাড়ে বসতি স্থাপনকারী সাঁওতাল উপজাতিদের একটি বিদ্রোহ। এটি 1855 এবং 1856 সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। ভারতে অত্যাচারী ব্রিটিশ রাজস্ব ব্যবস্থা, সুদখড়ি প্রথা এবং জমিদারি ব্যবস্থা সাঁওতালদের বিরক্ত করে তোলে এবং দুই সাঁওতাল ভাই সিধু এবং কানু মুর্মু 10,000 সাঁওতালকে সংগঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সাঁওতালরা ভারতের বৃহত্তম উপজাত গোষ্ঠী, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় কিন্তু এদের পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, হাইপার লিঙ্কস সন্নিবেশ করার জন্য বা হাইপার লিঙ্ক ক্রিয়েট করার জন্য ডায়লগস বক্স খুলতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সন্নিবেশ করার জন্য ডায়লগস বক্স খুলতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সেটা কিন্তু ব্যবহার করা হয় কন্ট্রোল+K ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এই শর্টকাট ব্যবহার করে ব্যবহারকারীরা একাধিক মেনুতে নেভিগেট না করে দ্রুত তাদের ডকুমেন্টে হাইপার লিঙ্ক যোগ করতে পারে। আবার কি বলছে এই ফাংশনটি ডকুমেন্টের মধ্যে বহিরাগত ওয়েবসাইট, ইমেল ঠিকানা বা অন্যান্য বিভাগগুলিতে লিঙ্ক করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। হাইপার লিঙ্কগুলি ডকুমেন্টের ইন্টারঅ্যাক্টিভিটি উন্নত করতে এবং পাঠকদের জন্য অতিরিক্ত সংস্থান বা কনফারেন্স সরবরাহ করতে পারে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কি রয়েছে যে আসাম কেশরী কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে সম্বোধন করতে ব্যবহৃত হয়, বা আসাম কেশরী যেটা কোন স্বাধীনতা সংগ্রামকে বলা হয়? সেটা হচ্ছে কি অপশান নাম্বার বলছি এখানে দেখো কি অম্বিকাগিরি রায়চৌধুরীকে। ঠিক আছে, এটাকে কি কাকে বলা হয়? অম্বিকাগিরি রায়চৌধুরীকে বোঝানো হয়, যে অসমগিরি বা অসম কেশরী। ঠিক আছে, যিনি একজন অসমিয়া কবি, গীতিকার, গায়ক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী এবং একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি তার দৃঢ় দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শ এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার অবদানের জন্য কিন্তু পরিচিত। তিনি আসাম সাহিত্য সভার একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। 1950 সালে এই সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট কী রয়েছে, তুহিন কান্ত পাণ্ডে মাধবীপুরী বুচের স্থলাভিষিক্ত হয়েছেন কোন পদে? অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নিয়োগ কমিটি, সেই নিয়োগ কমিটি ভারতের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা যেটাকে আমরা সেবি বলে থাকি, স্যার 11তম চেয়ারম্যান হিসাবে তুহিন কান্ত পাণ্ডেকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে বা নিয়োগ করা হয়েছে। এবং বর্তমানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ এবং রাজস্ব সচিব তুহিন কান্ত পাণ্ডের সেবির চেয়ারম্যান হিসাবে মাধবপুরী বুচের স্থলাভিষিক্ত হলেন। ঠিক আছে, এই মাধবপুরী বুচ সেবির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত প্রথম মহিলা, যার মেয়াদকাল হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। মাধবপুরী বুচ 1 মার্চ 2022 তিনি 3 বছরের মেয়াদে সেবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট দেখো কি রয়েছে, 2024 সালে কোন ব্যাংক সানরাইজ হায়দ্রাবাদের সাথে এক্সিকিউটিভ ব্যাংকিং পার্টনার হিসেবে অংশীদারিত্ব করেছে? সেটা হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক তাদের এক্সিকিউটিভ ব্যাংকিং পার্টনার হিসেবে সানরাইজ হায়দ্রাবাদের সাথে অংশীদারিত্ব করেছে। তাহলে সঠিক উত্তর হবে সিটি ইউনিয়ন ব্যাংক। এই অংশীদারিত্ব ভক্তদের কাস্টমাইজড ব্যাংকিং সমাধান, পণ্যদ্রব্যের উপর একচেটিয়া অফার এবং উন্নত ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে। নেক্সট দেখো কি রয়েছে, কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতের পণ্য এবং পরিষেবা কর কার্যকর করা হয়? সেটা কিন্তু 101 সংশোধনী আইন হিসাবে, যেটা আমাদের কী করা হয়, যেটাকে জিএসটি চালু করা হয়। জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটাকে আমরা বলি পণ্য এবং পরিষেবা কর। 122তম সংশোধন বিলের মাধ্যমে এটি সাংবিধানিক
সংশোধনী বিলের মাধ্যমে ভারতের নতুন কর ব্যবস্থা কার্যকর করা হয়, এটা 2016 থেকে। জিএসটি চালু হয় প্রথম কিন্তু ফ্রান্সে, জিএসটি চালু হয় কোথায়? ফ্রান্সে। বিলটিতে বর্তমানে বহুস্তরীয় ভারতীয় কর ব্যবস্থা প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। আচ্ছা, ধারা 279 ক জিএসটি পরিচালনার জন্য রাষ্ট্রপতি কর্তৃক জিএসটি কাউন্সিল গঠিত হবে এবং ভারতের অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হবে। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, কিছু অ্যামেন্ডমেন্ট রয়েছে বা সংশোধন আইন রয়েছে, যেমন 104তম সংবিধান সংশোধন আইন 2020। কেস এবং রাজ্যে বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য আসন বাতিল করা হয়েছে। 103তম সংবিধান সংশোধনী আইন 2019, সেখানে কি বলা হয়েছে যে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য 10% সংরক্ষণ। 102তম সংবিধান সংশোধন আইন 2018 কি বলেছে? জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক মর্যাদা। আর 101তম সংবিধান সংশোধনী আইন 2016 কি বলা হয়েছে? জিএসটিকে আমাদের বলা রয়েছে। ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোনটি একটি বায়ুযন্ত্র, অর্থাৎ বায়ুর যন্ত্র বা বায়ুযন্ত্র, যেটা বায়ু বাদ্যযন্ত্র বলো, বায়ু দ্বারা বাদ্যযন্ত্র। ঠিক আছে, যন্ত্র না বলে বাদ্যযন্ত্র। ঠিক আছে, তাহলে বাঁশি হচ্ছে, তার মধ্যে হচ্ছে বাঁশি হচ্ছে বাতাসের বাদ্যযন্ত্র। যেমন এই বাঁশির মধ্যে কী থাকে, যখন একটি ফাঁপা কলামের মধ্যে বাতাস ফু দেয় তখন এটার মধ্যে দিয়ে বাতাস কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন হয়। বাঁশি এর একটি ক্লাসিক উদাহরণ, কারণ বাদক একটি গর্ত জুড়ে বাতাস ফু দিয়ে কম্পন তৈরি করে এবং যেটা থেকে শব্দ উৎপন্ন করে। এছাড়াও আমাদের এই বায়ু বাদ্যযন্ত্রর মধ্যে রয়েছে যেমন আলগোজা। আলগোজা হচ্ছে ডাবল বাঁশির একটি সেটের সাধারণ নাম। আলগোজা হচ্ছে বাঁশের নল দিয়ে তৈরি একটি বাঁশি। এছাড়াও রয়েছে নাদ, এটা একটা লম্বা ফাঁপাযুক্ত নল, একটি উলম্ব বাঁশি যার মধ্যে বাদক বাঁশি বাজায় এবং একই সাথে গলার একটি গান বাজায়। আর সেনাই বা সানাই, যেটা বলি আমরা সানাই কাঠ দিয়ে তৈরি। এটি একটি প্রান্তে ডবল রিড এবং অপর প্রান্তে একটি ধাতু বা কাঠের ফ্যাড ঘণ্টা থাকে। এটি সাধারণত 6 থেকে 9টি ছিদ্র থাকে। নেক্সট দেখো কি রয়েছে, যদি লোক আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রিকে দেওয়ানি আদালতের ডিক্রি হিসাবে গণ্য করা হয় তবে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তাহলে যদি বলছে যদি লোক আদালত কর্তৃক প্রদত্ত কোনো ডিক্রিকে দেওয়ানি আদালতে ডিক্রি হিসাবে গণ্য করা হয় তাহলে এই ধরনের ডিক্রির বিরুদ্ধে কোনো আদালতে আপিল করা যাবে না। তাহলে এটা হবে কি, কোনো আদালতে আপিল করা যাবে না, কারণ লোক আদালত কর্তৃক প্রদত্ত একটি রায় চূড়ান্ত রায় এবং সংশ্লিষ্ট সকল পক্ষের জন্যই কিন্তু বাধ্যতামূলক। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, রাজস্থানের রাষ্ট্রীয় পাখি কোনটি? তাহলে রাজস্থানের রাষ্ট্রীয় পাখির নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এটা হচ্ছে রাজস্থানের রাজ্য পাখি, যার বৃহৎ পাখি বটে এবং যার দেহ অনুভূমিক এবং লম্বা খালি পা রয়েছে। আচ্ছা, উট পাখির মতো দেখতে এই পাখিটি উড়ঙ্ক পাখিদের মধ্যে সবচেয়ে ভারী পাখি। ঠিক আছে, দেখো এরপর কোথায় কোন রাজ্যে কোন পাখি রাজ্য পাখি হচ্ছে, সিকিমের দেখো রক্ততিমির, অরুণাচল প্রদেশের গ্রেট হর্নবিল, তামিলনাড়ুর পান্নাঘুঘু, মধ্যপ্রদেশের এশিয়াটিক প্যারাডাইস ফ্লাই ক্যাচার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কাঠের কবুতর, পন্ডুচেরি হচ্ছে কোয়েল, উত্তরপ্রদেশের সারস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পাখি। এছাড়াও আরও প্রশ্ন পড়েছিল কি 2025 সালে মে মাসের কোন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি ঠিকঠাক হচ্ছে না বা কি বলেছে না কি এরকমই বলে তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক দেশের পরামর্শে নিযুক্ত হন। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শে নিযুক্ত হন। কার পরামর্শে? রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু নিযুক্ত হন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে বা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাজ্যপাল নিয়োগ করেন। কোনো রাজ্যপাল হতে গেলে বা রাজ্যপাল যদি হতে হয় তার শর্ত কি? তাকে অবশ্যই ভারতের নাগরিক হওয়া উচিত, তার বয়স 35 বছর পূর্ণ করতে হবে এবং তাকে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত যেন না থাকে এবং সংসদ বা আইনসভার কোনো কক্ষের সদস্য না থাকা। তাহলে এটি হবে কিন্তু আমাদের কি রাজ্যপাল এর শর্ত বা রাজ্যপাল হতে গেলে কি কি শর্ত অবশ্যই মানতে হয়। দেখো আরও কি রয়েছে রাজ্যপাল সম্পর্কে। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান এবং কেন্দ্র রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসাবে কাজ করে। 2 নম্বর কি বলা রয়েছে দেখো, রাজ্য সরকারের সমস্ত সরকারি এবং নির্বাহী সিদ্ধান্ত এই রাজ্যের রাজ্যপালের নামে গৃহীত হয়।
রাজ্যপাল মন্ত্রী পরিষদের পরামর্শে আবদ্ধ থাকেন। আবদ্ধ একজন রাজ্যপাল নিয়োগের তারিখ থেকে 5 বছরের জন্য ওই পদে বহাল থাকেন এবং তার নিয়োগ রাষ্ট্রপতির সন্তুষ্টির অধীনেই হয়। রাষ্ট্রপতি যে কোনো সময় রাজ্যপালকে তার পদ থেকে অপসারণ করতে পারেন। রাষ্ট্রপতি এক রাজ্যে নিযুক্ত রাজ্যপালকে বাকি মেয়াদের জন্য অন্য রাজ্যে স্থানান্তরিত করতে পারেন। ভারতের সংবিধানের 153 থেকে 162 অনুচ্ছেদে রাজ্যপালের পদ সম্পর্কে সমস্ত বিধান কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, MSME দিবস কবে পালিত হয়? MSME এর পুরো নাম যদি দেখি সেটা হবে কি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ঠিক আছে, তাহলে MSME অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই দিবস প্রতি বছর 27শে জুন পালিত করা হয়। কত? 27শে জুন পালিত করা হয়। কি হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে MSME এর গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘ এই দিবসটিকে কিন্তু কি করা আছে? মনোনীত করা হয়েছে। চাপের সূত্র কি? চাপের সূত্র হচ্ছে কিন্তু চাপ সমান বল বাই ক্ষেত্রফল, মানে P সমান F/A। বল হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। বলের একক যদি দেখি আমরা নিউটন এবং ডাইন। SI পদ্ধতিতে হচ্ছে নিউটন এবং CGS পদ্ধতি হচ্ছে ডাইন। ঠিক আছে, নিউটন ডাইনের সম্পর্ক যদি দেখি 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। ক্ষেত্রফলের একক হচ্ছে আমার বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার, এ মানে ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, সংবিধান 86তম সংশোধন আইন 2002 এর মাধ্যমে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার হিসাবে যুক্ত করা হয়েছিল? সেটা যুক্ত করা হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা। এবং কি বলছে 1 নম্বরে 2002 সালে ভারতের সংবিধান 86তম সংশোধনী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর কি রয়েছে নতুন অনুচ্ছেদ 21 ক যুক্ত করা হয়েছে, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া। 3 নম্বর রাষ্ট্রীয় নীতিমালা নীতিমালার 45 অনুচ্ছেদ পরিবর্তনে আনা হয়েছে। এটি 6 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য শিক্ষাকে রাষ্ট্রীয় নীতিমালা নির্দেশিকা নীতিমালা DPSP হিসাবে স্বীকৃতি দেয়। এটি শিশুদের শিক্ষার সুযোগকে শিশুদের পিতামাতার মৌলিক কর্তব্য হিসাবে স্বীকৃতি দেয়। সংবিধান 51 ক অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কযুক্ত। মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং 36 থেকে 51 অনুচ্ছেদ যেটা বলে আমরা DPSP বা রাষ্ট্রীয় নীতিমালার নির্দেশিকা। ঠিক আছে, সেটা কি করা হয়েছে নীতিমালার সাথে সম্পর্কিত, এবং রাষ্ট্রীয় নীতিমালার নির্দেশিকা নীতিমালা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, কোন ভারতীয় লেস্ট টিমুর লেসেস সর্বোচ্চ সামরিক পুরস্কার গ্র্যান্ড কলার অব দ্য অর্ডার পেয়েছেন? সেটা হবে কি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। কি মুর্মু এখানে রয়েছে? বানানটা একটু চেক করুন, দ্রৌপদী মুর্মু বটে। ঠিক আছে, কি বলে? দ্রৌপদী মুর্মুর উপদেশে সর্বোচ্চ বেসামরিক সম্মান টিমুর লেসেস্ট অর্ডার অব গ্র্যান্ড কলারকে ভূষিত করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ঠাকুর ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত? তো ঠাকুর ভোলানাথ সিং কিন্তু আমাদের তামার বিদ্রোহের সঙ্গে পরিচিত, যেটা 1798 খ্রিস্টাব্দে হয়েছিল। তামার বিদ্রোহের নেতা ছিলেন একজন তামারের ভোলানাথ সিং। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, 2024 সালে কে লিজিয়ন অফ অনার, ঠিক আছে, কে লিজিয়ন অফ অনার পুরস্কার পেয়েছেন? সেটা কে পেয়েছেন? PM মোদি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। নেক্সট দেখো কী রয়েছে, COP 2024 অনুষ্ঠিত COP 16 না COP 19, এটা কিন্তু একটু কনফিউজ রয়েছে। COP 16 না COP 19 ছিল সেটা। দেখো দেখো আমাদের কি 2024 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা যেটাকে বলি আমরা UNFCCC এর পক্ষগুলির সম্মেলন, যা সাধারণত COP 29 নামে পরিচিত। দেখো আমরা COP 29 কথা বলছি, COP 16 কেউ বলছে, COP 29 বলছি, যেটা ছিল 29তম জাতিসংঘর জলবায়ু পরিবর্তন সম্মেলন, এবং এটি 11 থেকে 22 নভেম্বর 2024 তারিখে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের UN যেটা বলছি আমরা, যে UNCCC পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, और যেটাকে বা ওটাকে আমরা বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিজ অফ দ্য UNFCCC।
এটাকে কমনলি বা এটাকেই জানা যায় আমাদের COP29 নামে। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, 2011 সালে আদমশুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি নগর জনসংখ্যা রয়েছে? নগরের ক্ষেত্রে জনসংখ্যা রয়েছে কিন্তু গোয়া, সঠিক উত্তর হবে গোয়া, যেখানে 62.2% নগর জনসংখ্যা রয়েছে। এবং 2001 পর থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে গোয়ার নগর জনসংখ্যা কিন্তু আমাদের কী হয়েছে, 2001 সালের পর থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যখন আগে কিন্তু 2001 সালে গোয়ার জনসংখ্যা ছিল 49.8%। নেক্সট দেখো কী রয়েছে, 2011 সালে আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চল লিঙ্গের হার সবচেয়ে বেশি? সেটা হবে কিন্তু লিঙ্গানুপাত। আমাদের যদি দেখি ভারতের সর্বোচ্চ লিঙ্গানুপাত হচ্ছে কিন্তু 943, কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চল হবে কি পুদুচেরি। 2001 সালের লিঙ্গানুপাত ছিল 933 এবং 2011 সালে 243 হয়েছে। এবং কেরালার লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, যেটা হচ্ছে রাজ্যের মধ্যে 1084, এবং দমন এবং দিউতে সবচেয়ে কম 618। এছাড়াও রয়েছে দেখো পুডুচেরির মাহে জেলা হলো ভারতের সবচেয়ে বেশি লিঙ্গানুপাত 1176 জেলার মধ্যে যদি দেখা যায়, এবং দমন এবং দিউ জেলার লিঙ্গ অনুপাত সবচেয়ে কম, যেটা হচ্ছে 533। নেক্সট দেখো কী রয়েছে, 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্য তফসিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? তাহলে দেখো পাঞ্জাবে SC অর্থাৎ কী বলছে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? পাঞ্জাবে। তফসিলি অর্থাৎ SC, ঠিক আছে, SC, যেখানে জনসংখ্যা হচ্ছে 28.9% তফসিলি জাতি সম্প্রদায়ের। হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ পরেই রয়েছে আমাদের তফসিলি জাতি সম্প্রদায়। হিমাচল প্রদেশে 25.2%, তারপরে রয়েছে কি পশ্চিমবঙ্গে 23.5%। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আমাদের উত্তরপ্রদেশ সবচেয়ে কম রয়েছে, মানে উত্তরপ্রদেশ আমাদের কিন্তু সবচেয়ে কম 20.7% তফসিলি জাতি রয়েছে। মিজোরামের মধ্যে রাজ্য যেখানে তফসিলি জনসংখ্যা সবচেয়ে কম 0.03%। চণ্ডীগড় হলো কেন্দ্রশাসিত যেখানে তফসিলি জনসংখ্যার হার সবচেয়ে বেশি 17.5%। দাদর এবং নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে তফসিলি জাতির জনসংখ্যার হার সবচেয়ে কম, যেটা হচ্ছে 1.9%। নেক্সট দেখো কী রয়েছে, লাক্ষাদ্বীপ অবস্থিত। লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ অবস্থিত কিন্তু ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে আরব সাগরে কিন্তু অবস্থিত। এই দ্বীপপুঞ্জের একটি দল বিশেষ করে একটি দ্বীপপুঞ্জ যার মধ্যে 36টি দ্বীপ রয়েছে। কটি দ্বীপ রয়েছে? 36টি দ্বীপ রয়েছে। এই দ্বীপপুঞ্জগুলি কেরালার উপকূলীয় সাগর কোচি থেকে 220 থেকে 440 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, কোন রাজ্য তফসিলি জাতি SC শ্রেণীর আওতায় আসে না? অরুণাচল প্রদেশ এমন একটি রাজ্য যেখানে তফসিলি জাতির সংরক্ষণ প্রযোজ্য নয়। অরুণাচল প্রদেশ। এর কারণ হলো রাজ্যে মূলত উপজাতি জনসংখ্যা রয়েছে এবং কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জনসংখ্যা নেই, জাতিগোষ্ঠীর। ফলস্বরূপ ভারতীয় সংবিধানের 243D অনুচ্ছেদে যা পঞ্চায়েত সংসদে জাতি সংরক্ষণের সাথে সম্পর্কিত, এবং অরুণাচল প্রদেশের জন্য এটা অব্যাহতিপ্রাপ্ত। ডেস্কটপে ফাইল কপি এবং পেস্ট করার জন্য শর্টকাট নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে শর্টকাট কপি করার জন্য Ctrl+C ব্যবহার করা হয় এবং পেস্ট করার জন্য Ctrl+V ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ফার্স্ট শিফটের প্রশ্ন। তো থ্যাংক ইউ।